আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা তোমাদের গণিত বইয়ের 11 অধ্যায়ের 173 পৃষ্ঠার 10 নম্বর অঙ্ক আলোচনা করব। চলো আলোচনা শুরু করা যাক। দেখে প্রশ্নে বলা আছে, নিচে একটি সারণী দেওয়া হলো, এর গড় মান নির্ণয় করো। উপত্যগুলোর আয়তলেখ আঁকো। এখানে প্রশ্ন একটা কিন্তু উত্তর দুইটা। মূলত এই একটা প্রশ্ন দিয়ে দুইটা উত্তর বের করতে পারছে। দুইটা উত্তর বের করা মানে কি, দুইটা অঙ্ক এখানে এখানে করা অঙ্ক, দুইটা অঙ্ক। একটা হচ্ছে গড় নির্ণয় করতে হবে, আরেকটা হচ্ছে উপত্যগুলোর আয়তলেখ আঁকো। এই যে গড় নির্ণয়ের একটা অঙ্ক ভালোভাবে শিখলে কীভাবে নির্ণয় করতে হয় সেই নিয়মটা তোমরা আজকের এই ভিডিওর মাধ্যমে শিখতে পারবা। একটা অঙ্ক ভালোভাবে শিখলে নিচে বাকিগুলো গড় নির্ণয়ের অঙ্ক সমাধান করতে পারবা। একইভাবে এই যে উপত্যগুলোর আয়তলেখ আঁকো, তোমাদের বর্তমানে এইটি আসো, তোমরা এই নিয়মটা শিখলে নবম দশম শ্রেণীতেও কাজে খাটাতে পারবা। তাহলে চলো আমরা কীভাবে গড় নির্ণয় করবো সেটাও শিখিয়ে দিব, কীভাবে আয়তলেখ অঙ্কন করবো সেটাও শিখিয়ে দিব, বিস্তারিত আলোচনা করবো। চলো আলোচনা শুরু করা যাক। শুরুতে একটা কথা বলে রাখি, একটা অঙ্ক একবার দেখে না বুঝলে আশা করি 2-3বার মনোযোগ সহকারে দেখলে একবার শিখবা, আর কখনো এই নিয়ম শিখতে হবে না। একদম একটা নিয়ম তোমাদেরকে আজকে আমি সুন্দরভাবে বুঝিয়ে দিব, এটা নোট করে রাখবা, আশা করি তোমাদের উপকারে আসবে। চলো আলোচনা শুরু করা যাক। এরপর যে আমরা গড় নির্ণয় শিখব, গড় নির্ণয় করার জন্য কী কী ধাপ অনুসরণ করতে হয় সেগুলো জানবো। তাহলে চলো আমরা আলোচনা শুরু করি। দেখো আমাদের বইতে প্রশ্নগুলো দেওয়া আছে, বক্সগুলো ঘর আকারে পাশাপাশি। আমরা খাতা যখন করব তখন ঘরগুলো এবার কি নিচের দিকে করতে হবে, ঠিক আছে? আমাদের মোট 9টা ঘর করতে হবে। এগুলো প্রশ্ন পড়লে তোমরা পাবা এবং ঘরগুলো দেওয়া আছে আছে এলাকা প্রশ্ন থেকে। প্রথম ঘরে বসবে শ্রেণীব্যাপ্তি, তারপরে শ্রেণী মধ্যমান, শ্রেণী মধ্যমাকে প্রকাশ করা এক্সআই দ্বারা, তারপরে গণসংখ্যা, গণসংখ্যাকে প্রকাশ করা এফআই দ্বারা, তারপরে এফআই গুণ এক্সআই, মানে শ্রেণী মধ্যমান আর গণসংখ্যা গুণ করে এই ঘরে আমাদের লিখতে হবে, ঠিক আছে? এই শ্রেণী অবধি দেওয়া আছে আছে এলাকা প্রশ্ন থেকে 6 থেকে 10, 11 থেকে 15, 16 থেকে 20, 21 থেকে 25, 26 থেকে 30, এগুলো। এবারে 31 থেকে 35, 36 থেকে 40, 41 থেকে 45, এগুলো প্রশ্ন দেওয়া আছে, সেখান থেকে আছে লাগবা, ঠিক আছে? এবং কটা ঘর করতে হবে তুমি প্রশ্ন পড়লেই বুঝতে পারবা, প্রশ্নের ভিতরে বলা আছে কটা ঘর করতে হবে। তারপরে শ্রেণী মধ্যমান বের করবা। এখন আমি তোমাদেরকে শ্রেণী মধ্যমানের সূত্র শিখিয়ে দিই, খেয়াল করো। শ্রেণী মধ্যমান সমান সমান শ্রেণীর নিম্নমান যোগ শ্রেণীর উচ্চমান ভাগ 2। তাহলে এই 6 আর 10 যোগ করে আসবে কত? 16। 2 দিয়ে ভাগ করলে কত আসবে? 8। 11 আর 15 যোগ করলে আসবে 26। 2 দিয়ে ভাগ করলে আসবে 13। 16 আর 20 যোগ করলে আসবে কত? 36। 2 দিয়ে ভাগ করলে আসবে কত? 18, মানে 18 দুগুণা 36। 21 আর 25 যোগ করলে আসবে 46। 2 দিয়ে ভাগ করলে কত আসবে? 23। 23 দুগুণা 46। এই প্রত্যেকটা নিম্নমান আর উচ্চমান যোগ করে 2 দিয়ে ভাগ করে তোমরা এই ঘরে স্টেপ বাই স্টেপ সিরিয়াল দিয়ে লিখে যাওয়া, ঠিক আছে? আর এই গণসংখ্যার মানগুলো আছে লাগবে, প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে? এখন আমরা এফআই গুণ এক্সআই করবো। দেখো এই এক্সআই ঘরে 8, এফআই ঘরে 5, 5 আর 40, আর 13 আর 17 গুণ করলে 221, 18 আর 30 গুণ করলে 540, 23 আর 38 গুণ করলে 874, 28 আর 35 গুণ করলে 980। দেখো নিচের দিকে বাকি মানগুলো এভাবে গুণ করে দেওয়া আছে। এই যে এই 28 আর 35 গুণ করলে কত হয়েছে? 980। এই যে 10 33 330, 38 আর 7 গুণ করলে 266, 43 আর 3 গুণ করলে 129। এখন এই যে গণসংখ্যার মানগুলো আছে না, এগুলো সব যোগ করবা, যোগ করলে আসবে 145। এই যে গণসংখ্যা প্রকাশ করা এন দ্বারা, এই জন্য লেগছে কি এন সমান 145। তারপরে এই যে এফআই গুণ এক্সআই, এই সারির সবগুলো মান আমাদেরকে যোগ করতে হবে। যোগ করলে আসবে, এখানে দেখা কত আছে, এই যে 3380। আর এই মানগুলোকে মানে যোগফলকে প্রকাশ করা হয় সিগমা এফআই এক্সআই দ্বারা। এই সবগুলো মানের যোগফলকে কী দ্বারা প্রকাশ করা হয়? সিগমা এফআই এক্সআই। খেয়াল করে আমি আরেকটু ক্লিয়ার করে বুঝিয়ে দিই তোমাদেরকে। এই সবগুলো মান যোগ করবা, এই সবগুলো মানে যোগ করলে আসবে 3380। আর এই সবগুলো মানের যোগফলকে সংক্ষেপে প্রকাশ করা হয় সিগমা এফআই এক্সআই দ্বারা। সামনে জায়গা নাই, এই জন্য আমি নিচে লিখছি সমান সমান দিয়া 3380, মানে সিগমা এফআই এক্সআই মান 3380। এখন আমরা সূত্র প্রয়োগ করব। দেখো গড় সমান সমান সিগমা এফআই এক্সআই ভাগ এন। এই সিগমা এফআই এক্সআই মান কত? 3380। এনের মান কত? 145। ভাগ করা আসবে কত? 23.31। এখানে আগে প্রায় লাগবে, পরে অ্যান্সার লাগবা।
কারণ পরিসংখ্যানের প্রত্যেকটা অঙ্ক দশমিক থাকলে তোমরা প্রায় লিখে অ্যান্সার লিখে দেবা। এই ছিল তোমাদের গণিতের বিস্তারিত আলোচনা। একটা অঙ্ক ভালোভাবে শিখলে এই অধ্যায়ের গণিতের সবগুলো অঙ্ক তোমরা এই সূত্র প্রয়োগ করেই করবা। সুন্দর করে দেখো, আশা করি বুঝতে পারবা। আয়তলেখ অঙ্কনের নিয়ম। এখন আমরা আয়তলেখ কীভাবে আঁকতে হয় সেই নিয়মটা ভালোভাবে বুঝে নেব। দেখো, আয়তলেখ অঙ্কন করার জন্য আমাদের প্রথম লাগবে শ্রেণীব্যাপ্তি, তারপর লাগবে কি অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি, তারপর লাগবে গণসংখ্যা। এই তিনটা ঘর লাগবে আমাদের আয়তলেখ অঙ্কন করার জন্য। ঠিক আছে, শ্রেণীব্যাপ্তি এই মানগুলো তোমরা প্রশ্ন থেকে দেখে দেখে রাখবা। ঠিক আছে, 6 থেকে 10, 11 থেকে 15, 16 থেকে 20, 21 থেকে 25 এগুলো প্রশ্ন দেওয়া আছে, চাই লিখে দেব। এখন এই যে আয়তলেখ অঙ্কন করতে গেলে আমাদের লাগবে কি অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি। অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি বের করতে হয় কীভাবে খেয়াল করো। এই যে নিম্নসীমা আছে কত 6, এই নিম্নসীমা থেকে 0.5 মানে 1-এর অর্ধেক কমাইবা, তাহলে 1-এর অর্ধেক কমাইলে আসবে কত 5.5 এবং ঊর্ধ্বসীমায় যায় 0.5 বাড়াইবা, আছে 10 লিখবা 10.5। অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তিটা কীরকম, নিম্নসীমা মানে শ্রেণীব্যাপ্তির নিম্নসীমা যা থাকবে সেখান থেকে 0.5 কমাইবা, আছে 6 লিখবা কি 5.5। ঊর্ধ্বসীমায় 0.5 বাড়াইবা, আছে কি 10, তোমার লিখবা 10.5। এটা আয়তলেখ অঙ্কন করতে লাগবে। ঠিক আছে, এখানে আছে কত 11, এখানে লাগবে কি 10.5। এখানে ঊর্ধ্বসীমায় কি বাড়বে 15.5। এখানে আছে 16, তোমরা এখানে লাগবে কি 15.5। ঊর্ধ্বসীমা বা উচ্চসীমায় 0.5 বাড়াইবা 20.5। ঠিক আছে, এখানে আছে 21 লাগবা 20.5। উচ্চসীমা আছে কত 25 লাগবা 25.5। মানে নিম্নসীমায় 0.5 কমাইবা, উচ্চসীমায় 0.5 বাড়াইবা। আর 0.5 মানে কি 1-এর অর্ধেক, হাফ যেটাকে আমরা বলি। ঠিক আছে, এই প্রত্যেকটা অঙ্ক লিখবা। আর এই যে গণসংখ্যা আছে না, তোমরা এগুলো প্রশ্ন থেকে আছে লিখে দিবে, এগুলো প্রশ্ন দেওয়া আছে, শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে, গণসংখ্যাও দেওয়া আছে। খালি অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তিটা বের করতে হবে কীভাবে আমি তোমাদেরকে এখানে শিখিয়ে দিচ্ছি, আশা করি তোমরা বুঝতে পেরেছ। দেখো, এই যে আছে এখানে 41, এখানে লাগবে 40.5। এখানে আছে কত 45, ঊর্ধ্বসীমা অথবা উচ্চসীমা যা কি 0.5 বাড়াইবা, লাগবে কি 45.5। এগুলো তো চাই লিখলাম প্রশ্ন থেকে। ঠিক আছে, এইগুলো কি আয়তলেখ অঙ্কনের আমাদের যে শ্রেণীব্যাপ্তি লাগবে, অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি লাগবে, গণসংখ্যা লাগবে, তার চার্ট বা চিত্র দেখাইলাম। এখন আমরা লেখা আছে, তারপরে আমরা গণসংখ্যার চিত্রটা সরাসরি সাথে আঁকবো এই নিয়মটা ফলো করে। আয়তলেখ অঙ্কন। আয়তলেখ অঙ্কন করার জন্য আমাদের একটা নির্দিষ্ট লেখা আছে। অষ্টম শ্রেণী হোক, নবম দশম শ্রেণী হোক, প্রত্যেক ক্লাসের জন্য একই লেখা। আমি এখন তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেবো, তোমরা এই লেখাটা নোট করে রেখে দেবা, পরবর্তী ক্লাসে পরবর্তী বছর তোমাদের লাগবে। কীভাবে আয়তলেখ অঙ্কন করতে হয়। এখানে কিন্তু অঙ্ক একটা, 2 উত্তর বের করতে বলছে। 2 উত্তর বের করতে বলছে মানে কি তোমাদেরকে 2টা অঙ্ক সমাধান করতে বলছে। ঠিক আছে, দেখো এই লেখাটা তোমরা নোট করে রাখবা, এই লেখাটা মুখস্থ করবা, পরীক্ষা খাতে বই লিখে দেবা। আয়তলেখ অঙ্কন। ছক কাগজের ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্যকে 1 একক দরে X অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি এবং Y অক্ষ বরাবর গণসংখ্যা নিয়ে আয়তলেখ আঁকা হলো। Y অক্ষ বরাবর গণসংখ্যা নিয়ে আয়তলেখ আঁকা হলো। মনে করি মূল বিন্দু থেকে 5.5 পর্যন্ত গড়গুলো আছে বোঝাতে ভাঙ্গা চিহ্ন ব্যবহার করা হয়েছে। তোমরা খেয়াল করো যে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তির নিম্নসীমা আছে কিন্তু 5.5, এজন্য কি এই 5.5-এর আগের ঘরগুলো নাই। এগুলো না থাকার কারণে এই যে বলছে কি মনে করি মূল বিন্দু থেকে 5.5 পর্যন্ত গড়গুলো আছে বোঝাতে ভাঙ্গা চিহ্ন ব্যবহার করা হয়েছে, মানে এই ঘরগুলো নাই, এজন্য কি আমরা ভাঙ্গা চিহ্ন ব্যবহার করব। ঠিক আছে, কোন পর্যন্ত তোমাদেরকে আমি আবার একটু খেয়াল করে বুঝিয়ে দিই, খেয়াল করে বুঝে নাও। এই যেটা বলছে খেয়াল করো, এটা অবশ্যই শ্রেণীব্যাপ্তির নিম্নসীমা কত 5.5, এই জন্য বলছে যে মনে করি মূল বিন্দু থেকে 5.5 পর্যন্ত গড়গুলো আছে বোঝাতে ভাঙ্গা চিহ্ন ব্যবহার করা হয়েছে, মানে এর আগে গড়গুলো নাই, এই জন্য কি আমরা গ্রাফে ভাঙ্গা চিহ্ন ব্যবহার করব। ঠিক আছে, তো চলো আমরা এখন আয়তলেখ বিভাগে সেটা শিখে নেব। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা গ্রাফ কাগজে আয়তলেখ কীভাবে আঁকবা সেই নিয়মটা এখন তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেব। খেয়াল করো, দেখো আমার হাতে একটা গ্রাফ পেপার
ঠিক আছে। এই যে গ্রাফ পেপার দেখো, এই দাগ দেখা যায়, এদিকে একটা দাগ, এদিকে খাড়া দাগ আছে না, লাল আর কালো। প্রথমে এই যে দাগটা বরাবর নিব, প্রথমে এদিকে নিব 1 অক্ষ, ঠিক আছে। তুমি একটু মানে স্কেল বসে সোজা করে দাগ দিবা, এটা নেবে কী অক্ষ, 1 অক্ষ। এদিকে তোমার তীর চিহ্ন দিবা মাথায়, হ্যাঁ, এদিকে কি এই মাথায় তীর চিহ্ন দিয়ে দিবা, এদিকে দিবা এক্স, আর এদিকে দিবা কি ও এক্স প্রাইম, এদিকে দিবে কী হবে এক্স প্রাইম, এদিকে এক্স, এদিকে এক্স প্রাইম। এখন দেখো আমরা এই যে উপরের দিকেও দাগ দেবো, তোমরা খাতাটা এভাবে ঘুরাইবা গ্রাফ পেপারটা, ঠিক আছে। এখন আমরা এদিকে দাগ দেবো, এই যে, ঠিক আছে। তোমরা কাঠ পেন্সিল বসে এমনি সরাসরি টান দিবা সোজা করে, তো তোমরা এদিকে তীর চিহ্ন দিবা, এদিকে তীর চিহ্ন দিবা, হ্যাঁ। এখন দেখো এই উপরে লাগবা কি, উপরে লাগবা ওয়াই, এখানে তোমরা বড় হাতের ওয়াইটা লাগবা, ঠিক আছে। নিচে আসবা, দেখো নিচে এসে কী লাগবা, এই যে নিচে এসে লাগবা ওয়াই প্রাইম, এখানে কি লাগবা ওয়াই প্রাইম, ঠিক আছে। এখানে লাগবা 0, মানে এই 1 অক্ষ আর ওই অক্ষ যেখানে মিলিত হয়েছে সেটাকে বলা হয় মূল বিন্দু। এই মূল বিন্দুকে প্রকাশ করে কী দ্বারা, 0 দ্বারা, ঠিক আছে, অথবা ও দ্বারা প্রকাশ করতে পারো, সমস্যা নেই। তোমরা এখন আমি এই যে কোন অক্ষ বরাবর কী লাগবা, 1 অক্ষ বরাবর কি অবিচ্ছিন্ন শ্রেণীবৃত্তি লাগবা, অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি, ঠিক আছে। 1 অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি। এবার ওই অক্ষ বরাবর কী লাগবা, এমনি খাতাটা ঘুরে এনে লাগবা, ওই অক্ষ বরাবর কী লাগবা, গণসংখ্যা, গণসংখ্যা, ঠিক আছে। 1 অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি, ওই অক্ষ বরাবর গণসংখ্যা লাগবা, খাতা ঘুরে। এখন খেয়াল করো যে আমরা এই যে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি কী আছে দেখো, এই যে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি আছে 5.5 থেকে 10.5, ঠিক আছে। তাহলে আমরা এই যে আমরা লেখার ভিতরে বলছিলাম যে মূলবিন্দু থেকে 5.5 পর্যন্ত ঘরগুলো আছে বলতে ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে। সেই এই যে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তির এই 5.5 এর আগের ঘরগুলো নাই, না থাকার কারণে আমরা ভাঙা চিহ্ন ব্যবহার করবো। এই যে খেয়াল করো, এই ভাঙা চিহ্ন এখান থেকে শুরু করবো, এগুলোর বলা কি চিহ্ন, এই ভাঙা চিহ্ন শুরু করবা, ঠিক আছে। এগুলো ভাঙা চিহ্ন, আর এখানে তো খাতার এইভাবে ঘুরবা, ঘুরানোর পরে এখানে লাগবা কি, প্রথমে লাগবা 5.5, এবারে 10.5, এবারে 15.5, এবারে 20.5। এগুলো কোথা থেকে লিখছি, এগুলো কিন্তু এই যে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি, এখান থেকে লেখা প্রথমে এটা লাগবা, তারপরে এটা লাগবা, তারপরে এদিকে এইটা একদম নিচের দিকে চলে আসবা এই পর্যন্ত, ঠিক আছে। 45.5 পর্যন্ত নিচের দিকে চলে আসবা। এই যে দেখো, এই যে প্রথমে এটা শুরু করবে এখান থেকে, এটা তারপর এটা, 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 কত করে ব্যবধান, 5 করে ব্যবধান, মানে এই জন্য আমরা একদম সমস্যা এক একক লিখছি। সেই লেখাটা আমি তোমাদেরকে দেখা দেবো, খেয়াল করো। তাহলে তারপর কী হবে, এখানে হবে 25.5, এই দেখে 30.5, এখানে 35.5, এখানে 40.5, এখানে হবে কত, এই 45.5। এবার খারাপভাবে লেখলে তোমাদের লেখাটা হাঁটবে, নাহলে পাশের দিকে লেখলে লেখার জায়গা হবে না, এই জন্য আমি ঘুরে খাতা খারাপ হলেও লিখে দিচ্ছি, ঠিক আছে। এখন কয় অক্ষর বরাবর কী লাগবা, গণসংখ্যা। এই দেখো, এই যে মূলবিন্দু তো, এই দাগ থেকে এই দাগ পর্যন্ত 5, এই জন্য এখানে লাগবা 5, এই দাগ থেকে এই দাগ পর্যন্ত 5, তাহলে এই 5 আর এই 5 যোগ করে কত এনে 10, এখানে 15, এখানে 20, এখানে 25, ঠিক আছে, এখানে 30, এখানে 35, এখানে 40। উপরে লাগবে না, লিখতে পারো, সমস্যা নেই, ঠিক আছে। এখন একটু খেয়াল করো, আমি তোমাদেরকে যে লেখাটা লিখছি একটু বুঝিয়ে দিই, দেখো যে আমি লেখাটা লিখছি ছক কাগজে, এই যে বলা আছে আয়তালি অঙ্কন, ছক কাগজের ক্ষুদ্র বর্গে প্রতি বাহুর দৈর্ঘ্যকে 1 একক, মানে কি একদম সমস্যা 1 একক ধরে। 1 ছকে বরাবর কি লিখছি, অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি। দেখো এই যে আমি বলছিলাম 1 ছকে বরাবর কি, 1 ছকে বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি। এই দেখো আমি যে গ্রাফটা আঁকছি, এই দেখো এই যে এটা বলে 1 ছক বরাবর, এই 1 ছক বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি লিখছি। তারপর দেখো কী বলছে এই জায়গায়, এবং ওই অক্ষ বরাবর গণসংখ্যা নিয়ে আয়তালে আঁকা হলো। ওই অক্ষ বরাবর কি, গণসংখ্যা, এই যে গণসংখ্যা, দেখো এই যে ওই অক্ষ বরাবর
এই যে খারাপ এলে উপরে যেটা আছে এটা বলে অয়ক্ষ, এটা এই যে উপরের দিকে এটা বলে অয়ক্ষ, এটা বলে কি অয়ক্ষ লেখছি, অয়ক্ষ বরাবর ঘনসংখ্যা। এই মান কি মুখস্থ লেখছি? মুখস্থ লেখে নেই, এগুলো আমাদের প্রশ্নে যা বলছি সেই মানগুলোই এখানে বসে দিচ্ছি। এক চক্কর বরাবর হচ্ছে শ্রেণীব্যাপ্তি আর অয়ক্ষ বরাবর ঘনসংখ্যা। ঠিক আছে, তারপর দেখো যে একটা কথা বলা আছে এখানে, তোমাদের বোঝার জন্য আমি আবার ব্যাক করে আসছি। মনে করি মূল বিন্দু থেকে 5.5 পর্যন্ত ঘরগুলো আছে বোঝাতে ভাঙ্গা চিহ্ন ব্যবহার করা হয়েছে। এই যে এটা দেখো, এটা হচ্ছে মূলবিন্দু। হ্যাঁ, এই মূলবিন্দু থেকে এই 5.5 পর্যন্ত ঘরগুলো আছে বোঝাতে ভাঙ্গা চিহ্ন ব্যবহার করা হয়েছে। এই যে এগুলো বলে ভাঙ্গা চিহ্ন। এই যে মূলবিন্দু থেকে 5.5 পর্যন্ত ঘরগুলো আছে বোঝাতে ভাঙ্গা চিহ্ন ব্যবহার করা হয়েছে। এই যে আমি যেভাবে লেখাটা লিখছি ঠিক সেভাবেই তোমাদেরকে আমি এই লেখাগুলো এঁকে দেখাই দিছি। এখন আমরা সরাসরি আয়ত্ত লেখা অঙ্কন করবো। খেয়াল করো এই যে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তির প্রথম আছে কত 5.5 থেকে 10.5, ঘনসংখ্যা কত 5, তাহলে উপর দিকে দেবে 5 ঘর। খেয়াল করো, এই তো এখান থেকে আমরা এখন আয়ত্ত লেখা আঁকা শুরু করবো। এই যে এই 5.5 থেকে 10.5 পাইছি, ঘনসংখ্যা উপর দিয়ে কয় ঘর 5 ঘর। এই যে এই দিক থেকে এই দিক পর্যন্ত 5, তাহলে এখানে যাইব, এই যে এখানে যাবে, এখানে যাবে। ঠিক আছে, আমি আবার দেখাই, এখান থেকে শুরু করে এখানে যাবে। তারপর দেখো কি বলছে, এই 10.5 থেকে কত 15.5, ঘনসংখ্যা কত 17, উপর দিকে দেবে কয় ঘর 17 ঘর। খেয়াল করো একটু, এই যে 10.5 থেকে 15.5 এই পর্যন্ত আসবে, উপর দিকে কয় ঘর 17 ঘর। এই দিক থেকে এই দেখে 5, এই 10, এই 15, 16, 17 এই পর্যন্ত যাইবে। তুমি স্কেল দিয়ে দিতে পারো, সমস্যা নেই। আবার এখান থেকে এই যে পর্যন্ত আসবে। ঠিক আছে, তারপরে দেখো এই 15.5 থেকে 20.5, ঘনসংখ্যা কত 30, উপর দিকে 30 ঘর যাইবে। দেখো এই 15.5 থেকে 20.5, উপর দিকে 30 ঘর। এই 5, 10, 15, 20, এই 25, 30। ঠিক আছে, দেখো এই যে 30 পর্যন্ত আছে। তাহলে কী করবো এখন, এখান থেকে যে এখান থেকে উপর দিয়ে 30 ঘর যাইবা, এই 30 পর্যন্ত যাইবা। হ্যাঁ, ঠিক আছে, এবার এমনি যাবে 5 ঘর, এই দেখ পর্যন্ত আসবো। ঠিক আছে, খেয়াল করো, একটু মনোযোগ সহকারে খেয়াল করো। তারপর দেখো এবার 20.5 থেকে 25.5, ঘনসংখ্যা কত 38, উপর দিকে 38 ঘর যাবে। খেয়াল করো, এই যে এটা আমাদের 20.5, এই 5, 10, 15, 20, 25, 30, এই যে 30। হ্যাঁ, 30, এই 35, 36, 37, 38 এই পর্যন্ত যাইবে এখান থেকে। ঠিক আছে, সেখান থেকে এদিকে যাইবে এই 5 ঘর, এই দেখ পর্যন্ত। খেয়াল করো, মনোযোগ সহকারে খেয়াল করো, একবার শিখো আর ভুল হবে না। তারপর দেখো কি বলছে, এই 25.5 থেকে 30.5, ঘনসংখ্যা কত 35, উপর দিয়ে দেবে 35 ঘর। একটু খেয়াল করো, এই যে 25.5 থেকে এই 25.5 থেকে 30.5, উপর দিয়ে দেবে কয় ঘর 30 ঘর নাকি 35 ঘর। এই যে উপর দিকে 35, 25.5 থেকে 30.5, উপরে কি ঘনসংখ্যা থেকে 35 ঘর উপরে যাবে। একটু খেয়াল করো, আমরা এখান থেকে গুনে যাবো উপরের দিকে। হ্যাঁ, এই যে এই দেখ তো 5, 10, 15, 20, 25, এই 30, এই যে 35, এই ঠিক আছে, আগেটা ছিল 38, এবার কমে আসবে 3 ঘর কমে যাবে। এখান থেকে এবার এদিকে আসবে, সেখান থেকে এদিকে দেবে 5 ঘর। ঠিক আছে, তারপরে কত 30.5 থেকে 35.5, 10, উপর দিকে দেবে 10 ঘর। এই যে এই 30.5 থেকে 35.5, উপর দিকে 10 ঘর যাবে। তাহলে এই 5, 10 এই পর্যন্ত। এবার এখান থেকে একবার নাইমে চলে আসবে। দেখো এই 10 পর্যন্ত আসছে, উপর থেকে এই যে এখান থেকে দেখো, এখান থেকে নামে আর এখানে চলে আসবে 10 পর্যন্ত। এবার 10 ঘর উপরে যাবো, এই এমনি যাবে 5 ঘর। এই
হয়েছে? খেয়াল করো, মানুষ সকালে খেয়াল করো একটু বুঝে ধরে। তারপরে 35.5 থেকে 40.5 গণসংখ্যা কত? 7, উপর দিকে দেবো 7 করো। খেয়াল করো, এই যে 35.5 থেকে 40.5 উপর দিকে 7 করো, এই 5, 6, 7 এখানে যাবে। এবার নামে এখানে চলে আসবে, আসছে এখান থেকে রুকু যাবে, ঠিক আছে? শেষে করে কি আছে? 40.5 থেকে 45.5 গণসংখ্যা কত? 3, উপর দিয়ে যাবে 3 ঘর। এই যে 40.5 থেকে 45.5 উপর দিয়ে 3 ঘর যাব, 1, 2, 3 এই যাব, এদিকে চলে আসবে, এই যে চলে যাবে। দেখো আমাদের সবগুলো মান যেহেতু বসানো শেষ, তাহলে আর কোথাও যাবে না, এখানে মিলে দেব, ঠিক আছে? আমাদের কিন্তু আয়তেলে অঙ্কন করা হয়ে গেছে। দেখো চমৎকার সুন্দর একটা চিত্র দেখা যায় না? এই যে দেখা যায় উপর দিকে কোন পর্যন্ত গেছে, এই যে এক এই পর্যন্ত গেছে। হ্যাঁ, এখন তোমরা এই বক্সটা, এই যে খালি ঘরটা কী করবা? এই কাঠ পেন্সিল দ্বারা তোমরা এইভাবে বসে দিবা, ঠিক আছে? তোমরা এইভাবে এটা কাঠ পেন্সিল দ্বারা বসে ভর করে দিবা, এই ভিতরে জায়গাটা কী করবা? ভর করে কালো করে দিবা, ঠিক আছে? তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের মূলত আজকে যে আয়াত লেখর ক্লাসটা অত্যন্ত চমৎকার সুন্দর ক্লাস ছিল, যদিও ক্লাসটা একটু বড় হয়ে গেছে। তোমরা একটা অঙ্ক ভালোভাবে দেখে শিখলে এই অধ্যায়ের যতগুলো অঙ্ক আছে আয়াত লেখা অঙ্ক করতে বলছে সবগুলো অঙ্ক করতে পারবা। আর 9, 10 এই নিয়মটাই, এই অঙ্কটাই এভাবেই আঁকতে হয়। তাহলে তোমরা এখন নোট করে ভালোভাবে শিখে রাখো, পরবর্তী ক্লাসে তোমাদের এটা কাজে লাগবে। তাহলে আজকে আলোচনা ছিল চমৎকার এবং সুন্দর আলোচনা ছিল, এবং শুরু করে শেষ পর্যন্ত ক্লাসে দেখো। এর জন্য তোমাদের সকল বিষয়ের ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথ এডুকেশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবা, সেখান থেকে বাজার ক্রমে দেখে নাও। সে ভালো থাকো, আল্লাহ হাফেজ।